আচ্ছা, অলরাইট, লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। তো এখন যেটা বলতেছিলাম, যে ডেসক্রিপটিভ এসে রাইটিংটাতে আমরা যাব। ডেসক্রিপটিভ এসে রাইটিং এর যেটা বলতেছে, প্রথমে আমাদের কি করতে হবে, কোনো একটা বিষয়, জায়গা বা বস্তু এমন ভাবে বর্ণনা করতে হবে যেখানে আছো সেটা তোমার সামনে। এখানে এটা বর্ণনা করার জন্য তোমার সামনে, ধরো আমি এখন আমি মোবাইল ফোনকে আমি বর্ণনা করব। তো মোবাইল ফোনকে যদি বর্ণনা করি, মোবাইল ফোনের ক্ষেত্রে কিন্তু আমি কোনো কি মানে এটার কোনো, আমি এইটা বর্ণনা করার সময় এটা দেখতে কেমন, ডেসক্রিপশন মানে ডেসক্রাইব করতে হবে এটা দেখতে কেমন, সেটা মানে এটার কালার, এটার সাইজ, এটার বিল্ড কোয়ালিটি, এই তিনটা বিষয় মাথায় আসলো। কিন্তু আমি দেখতে, ফিল করতে, হাতে ধরতে কেমন, ওয়েট কেমন, এই বিষয়গুলো কিন্তু তোমার ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে। কালারটা কেমন সেটা থাকতে হবে। কিন্তু যদি এমন কোনো জিনিস নিয়ে আমাকে ডেসক্রাইব করতে হয় যেটার আমি কোনো আবার সেন্ট পাচ্ছি না, তাহলে আমাকে সেন্ট হচ্ছে আমি দিতে হবে না। বাট এমন যদি তোমার কোনো ফ্লাওয়ার নিয়ে ডেসক্রাইব করতে বলে, তখন কিন্তু তোমার সাউন্ডের পাশাপাশি, মানে ধরো একটা পার্ক সম্পর্কে দিল, ও যে এই পার্ক, তো এই পার্ক বা লেক, তো ওই টাইমে তোমাকে পাঁচটা সেন্স কাজে লাগাইতে হবে। তুমি দেখছো কিরকম, সেটার আশেপাশের সাউন্ড কেমন ছিল, ওই জায়গাটার ফ্র্যাগ্রেন্সটা তোমার কাছে কেমন ছিল, কালারটা কেমন ছিল, আশেপাশের মানুষের পরিস্থিতি, টোটাল 5 টাইপস অফ জিনিস আমাদের ডেসক্রিপশনে থাকতে হয়। তো এখানে এখানে যেটা বলছে যে বিষয় ঠিক করো, যে তুমি লিখবে সেটা ঠিক করো, তোমার প্রিয় জায়গা, তোমার ভালো লাগার কোনো মানুষ বা একটা বিষয়, তারপরে মাথায় ধারণা নেওয়া, থিঙ্ক অ্যাবাউট ইউর সেন্স, তুমি সেই জায়গায়। আর তারপরে ইন্ট্রোডাকশন লেখার নিয়ম, এসের শুরুতে এসের শুরুতে প্রথম এক দুই দুই লাইন, মানে প্রথম এক দুই লাইনের মধ্যে থাকবে ইন্ট্রোডাকশনটা। ইন্ট্রোডাকশন লিখবে, যা বলে দেবে তুমি কি বর্ণনা করবে। যেমন আমার প্রিয় জায়গার নাম হলো আমার বাড়ির গার্ডেন। তো দেখো, এটা বাংলায় দেওয়া হয়েছে যাতে তোমরা খুব ভালোভাবে একদম বুঝতে পারো, ইংলিশ তোমরা ট্রান্সলেট করতে পারবা। তো ডিটেল বর্ণনা ডেসক্রাইবস এর জন্য, যেটা আমি তোমাকে বলতেছিলাম, যা দেখো, মানে তুমি ওই জায়গাটা কি দেখো, কি শুনতে পাও, তারপরে হচ্ছে গন্ধ কেমন আশেপাশের, স্পর্শ করলে কেমন লাগছে। আমি যেমন ফোনের কথা বলছিলাম, যে ফোনটি স্পর্শ করে আই ফিল ইটস লাইটার ওয়েট, তো এটা যদি আমি বলতে পারি, বাট ইট হ্যাজ লাইট ওয়েট। দেন কেমন লাগে, মানে তুমি ফোন তোমার ইউজ করে কেমন লাগছে, ইটস ওয়েন আই ওয়াজ ইউজিং দ্যাট ফোন ইট ফিলস স্মুথার দেন মাই প্রিভিয়াস ওয়ান। তুমি যেটা নিয়ে বলবো, আমি জাস্ট একটা ফোনের উদাহরণ দিলাম। সব এখানে কি বলছে, টেস্ট, সাইট, টেস্ট, সাউন্ড, দেন স্মেল, টাচ, এই বিষয়গুলো উল্লেখ থাকতে হবে। এখন ফুলের, যেমন ফুলের রং, পাখির গান, বাতাসের শীতলতা, তুমি যদি এমন কোনো প্লেস দেখো, তোমার যদি একটা লাইব্রেরি নিয়ে ডিসক্রাইব করতে হয় বা কফি শপ নিয়ে ডিসক্রাইব করতে বলে, তাহলে কি করবা, তাহলে ওই আশেপাশে কি কি দেখছো, কেমন লাগছে, ওই বিষয়টা কিন্তু আমাকে আসতে হবে ওর মধ্যে। তারপর নিজের অনুভূতি কেমন যোগ করো, তো তোমার অনুভূতিটা সেখানে অবশ্যই অ্যাড করতে হবে, যে হাউ ইজ ইউর ফিলিংস, তুমি যখন ওই জায়গায় যাও তখন কেমন লাগে, কেন তুমি সেটা ভালোবাসো, তুমি কি অনুভব করো। তো এই বিষয়গুলো কিন্তু তোমার ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে, যে আমি এই জায়গাটাতে কেন ভালো লাগে, বা আমি এই জায়গাতে কেন যাই, বা যদি কোনো মানুষ নিয়ে ডিসক্রাইব করতে বলে, তো আমি মানুষটাকে আমার কেন ভালো লাগে, আমি তার কোন কোয়ালিটিটা লাইক করি, বা সেই মানুষটার সাথে আমি কথা বললে আমার কেমন অনুভব হয়। এই বিষয়গুলো কিন্তু আমাকে ডেসক্রিপশনের মধ্যে আসতে হবে, যেটা ডেসক্রিপশন এসে যেটা। দেন কনক্লুশনে কি হবে, এসের শেষে আবার ছোট করে তোমার দুই জায়গায় বিষয়টি গুরুত্ব, তোমার অনুভূতি, কনক্লুশনটা যেটা নর্মালি এখানে বোঝায়, যে কনক্লুশন ইজ কমপ্লিটলি ইয়োর ইয়োর থটস অর ইয়োর অপিনিয়ন, তোমার যে অপিনিয়নটা এই এই সম্পর্কে, ধরো তুমি কোনো একটা মানুষ সম্পর্কে লেখো বা কোনো একটা প্রবলেম নিয়ে লিখতেছো, বাংলাদেশের যে ট্রাফিক জ্যাম নিয়েই লিখছো, তো এটা যদি তুমি দেখো, এইটাতে তোমার তোমার অপিনিয়নকে এটা তুমি ইন্ট্রোডাকশনে দিলে, যে Bangladesh is currently suffering from a huge pressure of
traffic jam. People are spending almost half of the days in Dhaka city just because of that heavy traffic. দেন তুমি এটা দিলা, তারপরে আর ইন্ট্রোডাকশনের মধ্যে জাস্ট তুমি এটা দিলে কিন্তু হবে না যে পিপল আর সাফারিং হিউজ প্রবলেম ফর ট্রাফিক জ্যাম, এটা দিলে কিন্তু হবে না। আর একটা লাইন অ্যাড করতে পারো, বাট দেয়ার আর সাম সলিউশনস উই ক্যান অ্যাপ্লাই টু সলভ দিস। এভাবে যদি তুমি দাও, তখন তুমি কি সলিউশনটা অ্যাপ্লাই করবা সেইটা হচ্ছে তোমার বডিতে আসবে। বডিতে আসবে, তুমি ডিটেলে মানে বডিতে কি আসবে, কি কি সলিউশন তুমি অ্যাপ্লাই করবা। তো সলিউশনে যদি তুমি যাও, তোমার সলিউশনের মধ্যে তুমি থাকবে যে কি ধরনের কি অ্যাপ্লিকেশন তুমি চিন্তা করছো, সেই 3-4টা পয়েন্ট কিন্তু সুন্দর করে বডিতে আসতে হবে। আর প্রবলেম নিয়েও আর একটু ডিসক্রাইব করতে হবে। তো বডির মধ্যে প্রথমে যে বললাম যে এরকম সাফার করছে আমাদের ঢাকাতে প্রবলেমটা, তো প্রবলেমটা নিয়ে প্রথমে ডিসক্রাইব করলাম, দেন সলিউশনটা। সলিউশনটা কি কি হতে পারে এটা, তারপরে তোমার ফাইনালি ভার্ডিক্ট। ভার্ডিক্টে তোমার কি থাকবে, তোমার অপিনিয়নটা কি থাকলো যে although Bangladesh has a many problems, traffic jam is one of the most essential problem in Bangladesh right now. So government should take uh, a massive campaign against this or something like that. If you want to add or take help from anyone, কারণ এটা তুমি একটু হেল্প নিয়ে তুমি এটা কিন্তু লিখতে পারতেছো, মানে লাস্টে কনক্লুশনটা কেমন। এটা এটা তোমার একদম থট, এটা যতটা বেশি ন্যাচারালি তুমি তোমার ভাষায় লিখবে তত ভালো। কারণ তুমি যদি বই থেকে হুবহু একদম যে 10-এ 10 পাওয়ার মতো লিখে দিলা, ওইটা কিন্তু টিচাররা, ভার্সিটি টিচাররা কিন্তু ওইটা লাইক করে না, একদমই লাইক করে না। কারণ তারা জানে যে একটাও আমার ভুল হইতেছে না, একদম সব সব একদম স্ট্যান্ডার্ড ওয়ার্ড, জিআরই জিম্যাট স্টাইল ওয়ার্ড দিয়ে লিখছে। তার মানে এখানে এটা মুখস্থ মুখস্থ জিনিস তারা পছন্দ করে। ইভেন তুমি যখন ভার্সিটিতে পড়বা, তুমি যখন বই থেকে হুবহু এক্সাম্পল গুলা দিবা, একদম কারেক্ট হওয়ার পরেও তোমাকে ফুল মার্কসটা দিবে না, বলবে তুমি কোনো ব্রেন ট্যাক ইউজ করে লেখো না, এটা তোমার সম্পূর্ণ মুখস্থ। বাট আমাদের কলেজ আর স্কুল লাইফে যেটা হয়েছে, ভার্সিটিতে সেটা কমপ্লিটলি ডিফারেন্স। কারণ কলেজ স্কুলের টিচাররা চাইছে বই দেখে বইয়ের সে এক লাইন আলাদা হইলে সেটা মার্কস নাই। কারণ তাদের যতটা যোগ্যতা তারা ততটাই পড়াইছে। তাদের আমাদের স্পেশালি যারা গ্রাম অঞ্চলের যে স্কুল কলেজ, তাদের তো, তাদেরকে আমি ডিসরেসপেক্ট করছি না, বাট তাদের ট্রেনিংটা অনেক খুবই মানে ওই রকম ট্রেন্ড না তারা। আগের আগের কারিকুলামে তারা পড়াশোনা করা, মানে যারা একটু গ্রাম থেকে আসবে তারা এটা ফিল করবে যে টিচারদের আসলে কত ইমপ্রুভমেন্টের জায়গা আছে। তো নিজের অনুভূতি যোগ করা, এখানে যেটা বলছি নিজের অনুভূতি আর কনক্লুশন। এটা এখন যদি দেখি যে দি ইম্প্যাক্ট অফ টেকনোলজি অন আওয়ার ডেইলি লাইফ, তো এখানে অনেকগুলা প্যারা করে লেখা হয়েছে, বাট ইটস নট নেসেসারি, তোমাকে এত কিছু প্যারা করে লিখতে হবে না। এই 3টা বিষয় হচ্ছে তোমার একটার মধ্যে আসবে। আর এই কনক্লুশনের ক্ষেত্রে একটা প্যারা থাকবে। এখানে কি লিখছে, টেকনোলজি হ্যাজ চেঞ্জড দ্য ওয়ে উই লিভ, ওয়ার্ক, communicate. Nowadays, smartphones, computers, and internet are the part of our life কমিউনিকেশন। এই পর্যন্ত এখানে একটু ফরমেশন, এখানে একটু ভুল আছে। এখানে দেখো এই লাইভ পর্যন্ত দেওয়ার পরেই আমার হচ্ছে এই ইন্ট্রোডাকশন মনে করো শেষ। তার জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট। এই লাইভ পর্যন্ত দেওয়ার পর আমি এই কমিউনিকেশনের যে আরো যে পার্টগুলো দেখাইতেছে এর মধ্যে যা আছে, এটা আমি সম্পূর্ণ বডির মধ্যে নিয়ে আসবো। ইন্ট্রোডাকশনে এত কিছু দরকার নেই। ইন্ট্রোডাকশনে জাস্ট একটা হিন্টস যে আমি এই এই বিষয় নিয়ে বডিতে ডিসক্রাইব করতে যাচ্ছি, বডিতে আমি কি নিয়ে আলোচনা করতেছি সেটার একটা হালকা আইডিয়া আমার ইন্ট্রোডাকশনে থাকবে। সেই আইডিয়ার উপর বেস করে আমার বডিটা জেনারেট করতে পারে, আর কনক্লুশনে যাবে কমপ্লিটলি তোমার কি যাবে, অপিনিয়নটা যাবে। সো এই পদ্ধতিতে লিখতে হবে। তারপরে যদি দেখি যে এখানে দেখো এই ধরনের এসে কিন্তু আসে, এটা ছোট করে লেখা হয়েছে, এটা হয়তো বড় করতে হবে। সো বডিতে আমাদের অনেক ইনফরমেশন চলে যাবে। এ ভিজিট টু হিস্ট্রিক্যাল প্লেস, তো এ ভিজিট হিস্ট্রিক্যাল মানে কি, লাস্ট ইয়ার আই হ্যাভ ভিজিটেড লালবাগ ঢাকা, এটুকু দিয়ে কিন্তু আমার ইন্ট্রোডাকশন আমার শেষ হচ্ছে না। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস হিস্ট্রিক্যাল সাইটস ইন বাংলাদেশ, ওকে, বিল্ড ডিউরিং, এই যে এই টাইমটা দিলাম, বিল্ডিং ডিউরিং মুঘল এরা, এত কিছু আমার দরকার নাই যে এখানে আরো কিছু এক্সট্রা জিনিস দেওয়া আছে, এটা এগুলো কিন্তু দরকার নাই, না দিলেও চলে। বিল্ডিং দ্য ডিউরিং মুঘল এরা, অ্যাজ আই ওয়াক থ্রু দ্য, এইখান থেকে এই লাইনটা আবার নিতে পারি, অ্যাজ আই ওয়াক through its gates I felt as I had stepped into history. এই যে গেল হিস্ট্রি। তো এই হিস্ট্রি নিয়ে যে আমি কথা বললাম, এই হিস্ট্রিটাতে কি কি যে মুঘল এম্পায়ার যেটা বলতেছে, এইগুলা কিন্তু আমার চলে আসবে এই বডির মধ্যে। কি কি বিষয়, কি কি দেখলাম না ফিল করলাম, সাউন্ড কেমন, তাছাড়া এটার কালার কেমন ছিল, আশেপাশের পরিবেশটা কেমন ছিল, অর্থাৎ টিকিট প্রাইস কত ছিল ঢোকার জন্য, অল দিস থিংস উইল কাম ইন ইওর বডি প্যারাগ্রাফ। আর দেন কনক্লুশনে তোমার অপিনিয়নটা কি, তোমার অপিনিয়ন তোমার মতো। So it was a great day for me. Lal Bagh Killa is one of the most historical places in Bangladesh, so we should visit this place once.
once, and we should visit this place just not because of relaxing our mind. We can visit this place to know about our কালচার or our history of this nation. তো এভাবে কিন্তু তুমি সুন্দর একটা বডি দিয়ে টিচারদের মাইন্ড অ্যাটাক করতে পারবা, জাস্ট বিকজ তোমার একটু কশিয়াস হইতে হবে কনক্লুশনের দিকে। কি কনক্লুশন কিন্তু এত এভাবে কিন্তু বইতে লেখা থাকবে না। তো ওইটা তোমার একটু টেকনিক্যালি লিখতে হবে যে মানুষ কোনটায় খুশি হয়। তো টিচাররা যেহেতু তুমি হিস্ট্রিকের কথা বলে দিলে তখন টিচার একটু খুশি হয়ে যাবে। তো একটু মাথা খাটিয়ে লিখতে হবে। তারপর যদি দেখি আরেকটা এখানে আছে, দ্য ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল কনভারসেশন। তো এটা হচ্ছে একটা ফরম্যাটে এগুলো লেখা আছে, বাট এই ফরম্যাটটাতে লেখার দরকার নাই। আমি যে ফরম্যাটটা বলতেছি সেম এই ফরম্যাটটাতে লিখলেই বেটার করবা। দি এনভায়রনমেন্ট ইজ এসেনশিয়াল ফর, এই টাইপ এসে আসবে, একটু মাথায় রাখবে এসে কিন্তু আসতে পারে এই টাইপ, মানে এই যে এইরকম একদম যে ডাইরেক্ট আসবে ইওর রিডিং রুম, ইওর ট্রাফিক জ্যাম, বা এরকম আসে, এরকম এরকম কিন্তু স্কুল কলেজ স্টাইল আসবে না, আসবে এই টাইপ একটু। দি ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল কনভারসেশন, এনভায়রনমেন্টাল কনভারসেশন এই ধরনের এসে কি কোনো বইতে পাবা? নো। সো এই টাইপ জিনিস কিন্তু আসবে। The environment is essential for living being. Environmental conservation, এই ধরনের environmental conservation, তো environmental conservation কিন্তু খুব একটা আসে না। তো এই কনজারভেশন যেহেতু আসে না, তাহলে আমাদের বুঝতে হবে যে এই ধরনের এসের জন্য আমাকে আগে থেকে প্রিপেয়ার হতে হবে যে একদম আনকমন বিষয়ও দিতে পারে, আর কমন আসতেও পারে, এটা বলা যায় না। তাই কনভারসেশন বলতেছিলাম, ইট উইল বি কনজারভেশন। ওকে, দি এনভায়রনমেন্টাল ইজ এসেনশিয়াল ফর অল লিভিং বিং। তো এইটুকু গেল, এইটুকু আমি স্টার্ট দিতে পারি। দেন ইট প্রোভাইডস আস উইথ ক্লিন এয়ার, ওয়াটার, ফুড অ্যান্ড শেল্টার. আনফর্চুনেটলি পলিউশন, ডিফরেস্টেশন অ্যান্ড দ্য ক্লাইমেট চেঞ্জেস আর হার্মিং আওয়ার প্ল্যানেট। এই পর্যন্ত শেষ, আর কিছু দিতে হবে না। এই যে যে গেল এই পর্যন্ত যে আমি দিয়ে দিলাম, এরপরে আমাকে ডেসক্রিপশন করতে হবে কি কি, যে এই যে আমি বলতেছি যে এটা আমাদের ইয়ার প্রবলেম, আমাদের বর্তমানে ইয়ার ফেস করতেছি, বা আমাদের ফুডের মধ্যে সমস্যা হইতেছে, কোনো শেল্টারও না, তাছাড়া এটা প্রথমে আমি কি বলছি, আমাকে কি কি শেল্টার দেয়, শেল্টার গুলো কি কি আমার বডিতে, সেই শেল্টার রিলেটেড বিষয়গুলো কিভাবে আমাদের ফুড দিচ্ছে, ওয়াটার দিচ্ছে, আর আমরা কি করতেছি, পলিউশন করতেছি, ডিফরেস্টেশন করতেছি, তারপরে ক্লাইমেট চেঞ্জ হার্মিং ইন আওয়ার প্ল্যানেট, মানে ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের যে প্ল্যানেটটা হার্মিং হয়ে যাচ্ছে সেই বিষয়টা কিভাবে হচ্ছে। তো আমাদের এই তিন বডিতে কিন্তু এই দুইটা বিষয় একদম মাস্ট চলে আসবে, যে কিভাবে আমি সেটা কিভাবে আমাদের হেল্প করতেছে, আমরা কিভাবে সেটার এগেনস্টে গিয়ে ক্লাইমেটকে ক্ষতি করছি, এই দুইটা বিষয় আমার বডিতে আসতে হবে। তো এখানে দেখো, এখানে কিছু দেওয়া আছে, দি প্রোটেক্ট এনভায়রনমেন্ট উই মাস্ট টেক অ্যাকশন, প্ল্যান্টিং ট্রিজ ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট অ্যান্ড মোস্ট ইফেক্টিভ ওয়েজ তো টু রিডিউস পলিউশন। এই ধরনের তুমি কিছু আইডিয়া তুমি জেনারেট করে দিলা। ওকে, দেন কনক্লুশনে কেমন আসবে? ইন কনক্লুশন, environmental conservation is not just a choice, it is responsibility. তো এটা শুধুমাত্র চয়েস না, এটা রেসপন্সিবিলিটি। এটা যে দেওয়া আছে মানে এটা কিন্তু একটু সুন্দর, যে তুমি আহ, দুইটা ধরনের কথা দিয়ে একটু সুন্দর করে বুঝাই দিতেছো, যেটা শুধুমাত্র আমার এটা একটা দায়িত্বের মধ্যে পড়তেছে, এটা যে আমাকে একটা পছন্দ বা আমার ভালো লাগতেছে তাই করবো এমন কিছু না। ইফ উই ডু নট অ্যাক্ট নাও, এটা হচ্ছে তোমার, দেখো এখানে কিন্তু সম্পূর্ণ নিজের মতো অপিনিয়ন, তাই কনক্লুশনটা নিজের অপিনিয়ন দিতে হবে, এটাকে সম্পূর্ণ নিজের বেস। তারপরে যদি দেখি মেমোরেবল ফেস্টিভ্যাল সেলিব্রেশন, তো এখন ঈদ সম্পর্কে কিন্তু আসার সম্ভাবনা আছে। ধরো যেহেতু আমাদের ঈদের পরে আসতেছে, বা রমাদানের নিয়েও একটা আসতে পারে, যে রমাদান ফেস্টিভ্যালস অর রমাদান মান্থ, দি মান্থ অফ রমাদান, এ ধরনের বিষয় আসতে পারে। বাট যেহেতু এই ধরনের এখন আমাদের বাংলাদেশে তো আর খুব একটা, যেহেতু একটা ফেস্টিভ্যাল মানে এটা তো আমাদের দেশীয় উৎসব না, তাই এটা দিয়ে না আসলেও ওই টাইমে রিলেটেড যদি কোনো ফেস্টিভ্যাল হয়ে থাকে তখন সেই রিলেটেড হয়, যেমন আমাদের পহেলা বৈশাখ নিয়ে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, যেটা জাতীয় উৎসব। আর আর এটা যেহেতু স্পেসিফিক ইসলামিক উৎসব, সো ঈদ, তো এটা এর নাম আসতে পারে। বাট যেটা জাতীয় উৎসব, যেমন আহ পহেলা বৈশাখ, এটা আমাদের বাঙালি জাতির একটা উৎসব, এই টাইপ প্লেসে কিন্তু আসতে পারে। তো মেমোরেবল ফেস্টিভ্যাল সেলিব্রেশনের মধ্যে তুমি কিন্তু পয়লা বৈশাখটা দিতেই পারো, মানে এখানে ঈদ নিয়ে লেখা আছে, লাস্ট ঈদ, যদি মেমোরেবল ফেস্টিভ্যাল জাস্ট আসে তাহলে তো অবশ্যই তুমি ঈদ নিয়ে লিখতেই পারো, বাট যদি উল্লেখ থাকে, আমার ধারণা উল্লেখ থাকলে পয়লা বৈশাখটা আসার সম্ভাবনা বেশি থাকে। দেন দি লাস্ট ঈদ ওয়াজ ভেরি স্পেশাল ডে, জয়ফুল ডে অফ মাই লাইফ, অফ মাই ফ্যামিলি and me. Okay, our house was beautifully decorated with lights, flowers and uh, colorful cushions. তারপরে কি আছে? After the morning prayer at the mosque,
everyone is the family or new clothes and greeted each other warmly. এটা মোটামুটি আহ, ইন কি বলছে, এটা মোটামুটি আমাদের ইন্ট্রোডাকশন পর্যন্ত আন্দাজে এটা ঠিক আছে। দেন আমি এই সম্পর্কে তোমার এখন এইটার সাথে এই ধরনের প্রোগ্রাম রিলেটেড যদি কিছু থাকে এটা তোমাকে একদম বডিতে যে সেম ওয়েতে আমাকে ডিসক্রাইব করে বলতে হবে তা না। কারণ তখন তুমি তোমার মতো করে তুমি ফেস্টিভ্যালটা কিভাবে কাটাইছো ওইটা বলে দিয়ে কনক্লুশনটা এটা যে আমার নিজের অপিনিয়ন দেওয়ার মতো কিছু এটা কমপ্লিটলি অপিনিয়ন টাইপই বিষয়। তো এইটা অত বেশি রুলস না, জাস্ট তিনটা বডি একটা ইন্ট্রোডাকশন, একটা বডি, একটা কনক্লুশন, এভাবে লিখবা তাই আর কি। দেন তারপর যদি দেখি দি রোল অফ এডুকেশন ইন বিল্ডিং এ নেশন, এটা এরকম এসে আসার সম্ভাবনা রয়েছে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এসেজ I would say. Well, the role of the education in building a nation, তো এখানে কি হতে পারে, এডুকেশন ইজ দ্য foundation of a strong and developed nation. Okay, it shapes young mind, builds character, and provides people with the knowledge and skills they need to contribute to society. তো এইটুকু আমি শেষ, এরপর আর এই লাইনটা দিলেও হয় না দিলেও হয়। তো এখন আমি কি বললাম যে ইয়ং মাইন্ডে কি করতেছে, বিল্ড ক্যারেক্টার কিভাবে তৈরি করতেছে, দেন তারপরে প্রোভাইডস পিপল উইথ দ্য নলেজ অ্যান্ড স্কিলস। এই যে এই বিষয়গুলো আমার বডির মধ্যে কিন্তু চলে আসবে, এই বিষয়গুলো এখানে এইটা পুরোটাই এই বডির মধ্যে একদম ডেসক্রাইব হবে, এলাবোরেট করতে হবে এই ফুল বডির মধ্যে। দেন কনক্লুশনে কেমন যাবে, কনক্লুশনে তোমার অপিনিয়নটা থাকবে যে কিভাবে কি হইলো। তো এই হচ্ছে বিষয়টা। এখন আরো এক টাইপের এসে আসতেই পারে পরীক্ষায়, কারণ সেটাকেও আমি অ্যাভয়েড করব না, সেটা হচ্ছে পার্সুয়েসিভ এসে। যদিও এখানে আমাদের লেখা আছে যে প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের অন্যতম ভয়ের কারণ থাকে এসে রাইটিং। এর মূল কারণ আমরা 12 বছর শিক্ষা জীবনে কি এত অপিনিয়ন বেসড কম্প্রিহেন্সিভ লিখতে অনেকেরই বেগ পেতে হয়। হ্যাঁ, আমরা অনেকেই অপিনিয়ন বেসড যে কম্প্রিহেন্সিভ সেটা লিখতে হয়, ওইটা ওইভাবে আমাদের প্র্যাকটিস থাকে না। তো যেহেতু প্র্যাকটিস থাকে না তো আমরা লিখতে হয়। তো দুই ধরনের এসে আসে, হচ্ছে পার্সুয়েসিভ। তো এখানে কি আসে, এর সবচেয়ে বেশি ঝামেলা যেটা ব্র্যাক ইউনিভার্সিটি পার্সুয়েসিভ এসে। তো পার্সুয়েসিভ এসেটা মাঝে মাঝে এনএসসিতে দিয়ে দেয়, তো এটাও শিখে রাখা উচিত। তো পার্সুয়েসিভ এসে লেখার জন্য প্রথমে ইন্ট্রোডাকশন, একটা হুক দাও, এমন কিছু লাইন যা পড়ে পাঠক আগ্রহী হয়, মানে ইন্ট্রোডাকশনে এমন কিছু দিতে হবে। তারপরে টপিক ইন্ট্রোডিউস, যে টপিকটা আসবে, এটা কেন টপিক ইন্ট্রোডিউস করতে বলছি, কেন পার্সুয়েসিভ এসেটা কিন্তু এমন ভাবে দিবে একটা গল্পের মতো 2-3 লাইনের একটা রিডিং পড়তে হবে, তারপরে তোমার একটা গল্পের মধ্য থেকে একটা টপিক বের করে সেটা লিখতে হবে। তো সেই জন্য মাঝে মাঝে টপিকটাও নিজের মতো করে জেনারেট করতে হয়। ধরো দুইটা ফ্রেন্ডস ঘুরতে গেছে, তাদের মধ্যে এই হয়েছে, একটা প্রবলেম হয়েছে বা কোনো সময় এই হয়েছে, তো রাইট এসে বেসড অন হুইচ প্রবলেম দে কুড ফেসড। তোমাকে কিন্তু ওই প্রবলেমটাও আমাকে জেনারেট করে এমন কিছু আইডিয়া দিয়ে দিবে, সেইটার ওই নামটাও নিজেকে বাই করতে হবে। তার জন্যই ব্র্যাক ইউনিভার্সিটির এসেতে 40 মার্কস। এমন কিছু জিনিস দিবে যেটা তোমাকে নিজের মতো করে আবার ওইটার উপর বেস করে টপিকটাও নিজেকে তৈরি করতে হবে। তো তোমরা ব্র্যাকে দিবে না যদিও, তারপরেও এই ধরনের মাঝে মাঝে এত কঠিন না হলেও এরকম হালকা পাতলা একটা আসতে পারে। তো ম্যানি, এখানে দেখো এক্সাম্পল, ম্যানি পিপল বিলিভ স্কুল ইউনিফর্মস আর নেসেসারি বাট আই স্ট্রংলি বিলিভ স্কুল ইউনিফর্মস শুড বি ম্যান্ডেটরি বিকজ প্রমোট ডিসিপ্লিন অ্যান্ড ইকুয়ালিটি। তো এইটা নিয়ে যদি এমন আসে যে ডু ইউ বিলিভ স্কুল ইউনিফর্মস শুড বি ম্যান্ডেটরি বিকজ, অথবা এমন যদি থাকে এভাবে দেবে না, এবং ডু ইউ অলসো বিলিভ দ্যাট স্কুল ইউনিফর্মস ইজ কানেক্টেড টু প্রমোট ডিসিপ্লিন অ্যান্ড ইকুয়ালিটি। স্কুল ইউনিফর্মের সাথে ডিসিপ্লিন আর ইকুয়ালিটির কি কানেকশন? আমার ডিসিপ্লিন হইতে কি স্কুল ইউনিফর্ম একদম ম্যান্ডেটরি প্রয়োজনই নাকি না? সেটা তোমার পক্ষে থাকলে পক্ষে যুক্তি, না থাকতে যুক্তি। তো সেইটা এভাবে হচ্ছে একটু একটু ডিফিকাল্ট। প্রতিটা প্যারায় একটি যুক্তি, এটা সিস্টেম একটা যুক্তি থাকবে, উদাহরণ থাকতে হবে আবার এটার মধ্যে, এক্সাম্পল থাকতে হবে, ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, এ ধরনের বিষয় কিন্তু আমরা ইউজ করবো। এই ধরনের যত বেশি এক্সাম্পল দেবে তত ভালো। তারপরে ইউনিফর্মের কি কি আছে, কনক্লুশনটা কেমন, এখানে যদি আমি দেখাই কোনো কল টু অ্যাকশন থাকলে, যেমন ইটস টাইম স্কুল মেক্স ইউনিফর্মস ম্যান্ডেটরি, তো এই ধরনের ক্ষেত্রে কি হতে পারে, মাস্ট, ডেফিনেটলি, ক্লিয়ারলি, এই ধরনের ওয়ার্ড তুমি ইউজ করতে পারো লজিক দেখানোর জন্য। ইটস ক্লিয়ারলি শোজ দ্যাট বা ইটস ডেফিনেটলি শোজ দ্যাট, তারপরে আনডিনাইবল, এগুলো কিছু দিতে পারো। তো পার্সুয়েসিভ এসের যে সিস্টেমটা কি, হালকা একটু আইডিয়া পাইছো, তারপর একটু দেখাই কেমন আসতে পারে। এটা আসতে পারে এনএসইউতে, কেমন হতে পারে এক্সামের পার্সুয়েসিভ এসে যদি আসে। Students in Bangladesh should learn
two additional foreign languages besides Bengali and English to improve their chances of working abroad. Discuss your opinion about this. তুমি এটার উপর নেগেটিভও দেখাইতে পারো। আমি যদি নেগেটিভ দেখাইতে চাই আমি এটা বলতে পারি যে মোস্ট অফ দ্য বাংলাদেশি স্টুডেন্টস আর কারেন্টলি সাফারিং uh, learning English. They don't even know how to speak English fluently. Many of us cannot write errorless English grammar. Then why we should learn another two foreign languages when I am not proficient in my working language English? Still, English is not our second language. I cannot consider English as the second language. When we are not considering English as our second language because more than 50% students cannot speak in English, then how can we add more two languages to our students when they don't even know the international language? তো এভাবে কিন্তু আমি নাও দিতে পারি, আবার পজিটিভ ভাবেও দিতে পারি যে কারেন্টলি many countries don't accept only English or IELTS, like Germany, China, Japan. They don't know English because they don't prioritize English like European country. As these countries are developing day by day, so we should learn some common language with English too, because uh, this language will help you to get others countries visa. তো এখন কি হইতে পারে, তুমি এক্সাম্পল দিতে, ফর এক্সাম্পল স্প্যানিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ রাইট নাও। কত মানুষ স্প্যানিশ বলে ওইটা আমার হয়তো জানা নাই, তখন আমি এভাবে বলতে পারি যে many European countries are currently switching into Spanish. তো এভাবে কিন্তু আমি লিখে দিতে পারি। তো এই ধরনের তোমার যুক্তি, তোমার যে লজিক, সেটা দেখাইতে হবে যখন তুমি কোনো বিষয়ে তোমার লজিক্যাল বিষয় নিয়ে লিখতে হবে। তো এখানে কি লিখছে, এখানে দেখো, ইন টুডেস কম্পিটিটিভ ওয়ার্ল্ড knowing more than two languages is very useful. In Bangladesh, students usually learn Bengali and English. However, learning additional foreign language like Arabic, Chinese এখানে বলছে। তো আমি Arabic, Chinese, স্প্যানিশটা বলতেছিলাম আর কি। Fans can significantly improve their chances better job, especially abroad. Many countries এখানে এখানে ফর ইনস্ট্যান্স দেখো, ফর ইনস্ট্যান্স মানে কি, এই ল্যাঙ্গুয়েজটা শিখে তোমার লাভটা কি সেটা আমাকে দেখাইতে হবে। এই দুটো ল্যাঙ্গুয়েজ আমি শিখলাম, তারপরে তোমার কনক্লুশনে যাবে। আর একটা দেখো, এখানে আর একটা এসে দেওয়া আছে, the use of technology in education has increased rapidly in recent years. ওকে, টেকনোলজিটা যে একদম দ্রুত গতির সাথে বাড়তেছে, express your views on how technology can change learning in Bangladesh. টেকনোলজিটা কিভাবে বাংলাদেশকে চেঞ্জ করতে পারে, এই ধরনের এসে কিন্তু আসে। এটা কিন্তু আসার মতো এসে। এটা যেহেতু এনএসইউ এর বই, আমরা একদম ওই ব্র্যাকের মতো একদম অত হার্ড করে কিন্তু আমরা দেইনি, মানে এনএসইউ তে আসার পরে ওইভাবেই দিছি, যাতে তোমার হাতেই থাকে যে তোমার টপিকটা কি। Technology has changed education a lot in recent years in Bangladesh. More schools and colleges are now using computers, the internet, and the digital tools for teaching learning. This has made more engaging. এটা কিন্তু ঠিক আছে, বডিটা ঠিক আছে, আরো বেশি এর মধ্যে এক্সপ্লেন করতে হবে, দেন কনক্লুশনে তোমারটা থাকতে হবে। আই গেস একটু আইডিয়া পাইছো যে কিভাবে এসেটা লিখতে হয়। এখন তোমাদের কাছ থেকে যদি আমি এসেটা বুঝতে চাই যে তোমরা আসলে কতটা পারফেক্টলি লিখতে পারো, তো আমি তোমাদের কিছু টপিক দিতে পারি। টপিকটা খাতায় লিখে হচ্ছে হোয়াটসঅ্যাপ বলতেছি, আমাদের পেইড শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো ওইটা আমার মাথায় আসে, টেলিগ্রামে সাবমিট করে দিও। আমি টপিকগুলো দিয়ে দেবো ক্লাসের পরে, তখন আমি কালকে বা পরশু দিনের মধ্যে আমি চেক চেক করে জানাবো যে কার কোথায় গ্রামার ভুল হয়েছে, কার কোথায় ফরমেশন ভুল হয়েছে। আমি একটু চেক করে তখন দেখতে পারবো তোমাদের কথায় কি কোথায় কি মিস্টেক গুলো হইতেছে। তো রাইটিং এর সম্পর্কে কি একটু আইডিয়া হয়েছে? যদি আইডিয়া হয়ে থাকে বা বুঝতে পারো যে কিভাবে বডিতে যাওয়া, কিভাবে ইন্ট্রোডাকশন, তাহলে একটু কমেন্ট করো কতদূর কি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো একটু কমেন্ট করো কতদূর কি বুঝলা। সবার কমেন্ট চাই, যেহেতু যদি না বুঝে থাকো আর একবার রিপিট করতে হবে। আর তোমাদের এসে আমি যদি লেখা দেখতে পারি, তাহলে আমি আরেকটু বুঝতে পারবো যে আসলে কতটা তোমরা প্রিপেয়ার্ড। এইবার এক্সামটা, এই যে সামারের এক্সামটা, আমার পার্সোনাল
এক্সপেরিয়েন্স থেকে মনে হচ্ছে বেশ কম্পিটিটিভ হবে। আর বেশ কম্পিটিটিভ বলতে অনেক মানুষ এক্সাম দিবে, মানে ডে বাই ডে প্রাইভেট ইউনিভার্সিটির প্রতি মানুষের চাহিদা বাড়তেছে, মানুষের থিঙ্কিং চেঞ্জ হইতেছে। চিন্তা করে দেখো, আজ থেকে 3-4 বছর আগেই ঢাকা ইউনিভার্সিটি যতটা বেশি হাইফে ছিল, এখন কিন্তু ওই লেভেলটা আছে স্টিল। আজ থেকে 5 বছর আগে আর বর্তমান সিচুয়েশনটা সেম না, এটা মাথায় রাখতে হবে। তো মানুষের চাহিদা যেমন বাড়তেছে ডে বাই ডে, সো আমাদের কম্পিটিশনটাও বাড়তেছে। কিছুদিন পরে হয়তো, আজ থেকে 10-12 বছর পরে হয়তো প্রাইভেটে চান্স পাওয়াটাই টাফ হয়ে যাবে, মানে পাবলিকের মতো কম্পিটিশন হবে। এসেটা কতটুকু কি বুঝতে পারছো সবাই একটু কমেন্ট করো, এসে রাইটিং এর নিয়মটা। আলহামদুলিল্লাহ বুঝেছি। তৌহিদ রহমান, ওকে, দ্যাটস গুড। তৌহিদ কোন ডিপার্টমেন্টে, তাওহিদ তাওহিদ কোন ডিপার্টমেন্টে এক্সাম দিবে তুমি? বিবিএ, ওকে। আদার্স যারা আছো তোমরা কি সবাই বুঝতে পেরেছো? একটু কমেন্ট করো, কে কে আছে। সানজিদা আছে, তাসনিম, মেহজাবিন, জসি, সাইমুল ইসলাম, তাসিন, আর একজন উম্মে, ভুল নাম দেখতে পাচ্ছি না। ওকে, থ্যাঙ্কস ফর আন্ডারস্ট্যান্ডিং। এটা যদি বুঝতে পারো তাহলে ভালো, কারণ তাহলে আমি তোমাদেরকে এসে লিখতে দিতে পারবো। আমি ক্লাসটার পরে এসেটা তোমাদের রাইটিং এ দেখবো। গ্রামারের এমনি কোনো টপিকস নিয়ে কি তোমাদের প্রবলেম আছে, যে এই টপিকস বা এই জিনিসটা পড়লে তোমাদের জন্য বেটার হয়? এনি কনফিউশন, এনি যদি থাকে একটু কমেন্ট করো, এই টপিকসটা তোমাদের জন্য সুইটেবল হয়। আমি নেক্সট ক্লাসে রুটিনে কি আছে ওইটা আমি ভালো করে খেয়াল করি নাই, বাট আমি ভয়েস চেষ্টা তোমাদেরকে পড়াবো, আমি বলে রাখতেছি। তারপরে ভয়েসের আমি কিছু বিষয় একটু দেখাতে চাই, মানে ভয়েস চেষ্টা, ভয়েস যদি না জানা থাকে 90% তোমার রাইটিং এও ঠিক নাই, স্পিকিং এও প্রবলেম, অনেক সমস্যা। মানে ভয়েস, ইংলিশ গ্রামারের দুইটা জিনিস মাস্ট ইম্পর্টেন্ট, টেন্স আর ভয়েস। তুমি যদি টেন্স না জানো, ভুল স্ট্রাকচারে তুমি কথা বলবা, ভুল হয়। যেমন কোথায় পারফেক্ট টেন্সটাই আমরা ইউজ করবো সব ভুলভাবে, পাস্ট পারফেক্টটা ভুল করব। ওইটা ক্ষেত্রে আবার ভয়েসটাও ইম্পর্টেন্ট, কারণ ভয়েসটা ইম্পর্টেন্ট কারণ ভয়েস, লাস্ট ক্লাসে যেটা বলতেছিলাম যে কোথায় অ্যাক্টিভ ভয়েস আর কোনটা প্যাসিভ ভয়েস, এইটা আমাদের এখনো আমরা ভুল করি, যে এইটা প্যাসিভ ভয়েস, এটা প্যাসিভ কেন হইতেছে, কোশ্চেন করলে অ্যান্সার দিতে পারে না। সাপোজ আমি অনেক টিচারকেও যদি এই কোশ্চেনটা করো যে স্যার রাইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, এই যে রাইস ইজ ইটেন বাই মিটা যে হইলো, কেন হইলো রাইস ইজ ইটেন বাই মি, কেন, দরকারটা কি এটা বানানোর, আমার প্যাসিভটা করব কেন? আইট রাইস, রাইস ইজ ইট এমন কেন হইলো না? বা রাইসকে কেন রাইস ভাত, রাইস রাইস হচ্ছে এমন বাক্যটা কেন আমাদের এভাবে হবে যে আমার দ্বারা ভাত খাওয়া হয়? রাইস আমাকে খেতে পারে না, এটা এটা এইটা এইটা যদি তুমি বুঝতে পারো, তাহলে অন্য বাক্যগুলোর ক্ষেত্রেও এই ধরনের কথা, যেমন আমি ভাত খাই, ভাত কিন্তু আমাকে খাইতে পারে না, এজন্য রাইস ইজ ইট মি এমন কিছু হয় না। সেম অন্য বাক্যগুলোর ক্ষেত্রেও যখন যখন ম্যাটেরিয়ালিস্টিক থাকবে তখন ওই কনফিউশন গুলো হয়। যেমন আই ড্রাইভ কার, তো কার যেহেতু নিজে নিজে কাজটা করতে পারে না, কারো দ্বারা ড্রাইভ করা হয়, দ্যাটস ওয়াই কার, কার ইজ ড্রাইভেন বাই মি, এই জিনিসটা বুঝতে হবে। তো আরো জটিল জটিল বাক্যের ক্ষেত্রে একবার চিন্তা করতে হবে এই জিনিসটা নিজে নিজে কমপ্লিট হইতে পারে কিনা। তারপর আমি আমি ভয়েস থেকে কিছু দেখাবো। নেক্সট ক্লাসটাতে তো ভয়েস নিয়ে একদম পুরোটাই ডিসক্রাইব করবোই, তারপর একটু আইডিয়া দিয়ে যাই। আর এসে কাল নেক্সট ক্লাসে আমি এসেটা তোমাদের এসে লিখতে দেবো, এটা তোমরা যারা সলভ করবা তাদের আমি হচ্ছে ওইটা দেখে আমি একটু মার্ক করার ট্রাই করব ক্লাস শুরু হয়ে, ক্লাস শুরুর সাথে সাথে। আই হোপ ভয়েসটা দেখা যাচ্ছে এখন। ওকে, তো এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জে কি হয়ে থাকে ইউজুয়ালি, ইউজুয়ালি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যেটা হয়, এগুলো হচ্ছে স্ট্রাকচার, এইসব স্ট্রাকচার। একটা ভয়েস হচ্ছে সবচাইতে বেশি আসে, সেটা হচ্ছে কোনটা যেন আসে, কন্টিনিউয়াস, এই যে এটা, এইটা অনেকেই ভুল করে। এখানে দেখো এই স্ট্রাকচারটা অনেকেই ভুল করে। এখানে আছে কি অবজেক্ট প্লাস অ্যাম ইজার প্লাস বিইং প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস, এই যেখানে বিইং এক্সট্রা করে যে একটা বিইং নিয়ে আসতে হয়,
এইটা এখন এই বিইংটা কেন আসতেছে, আমাকে বাক্য যদি না দেখাই তাহলে কিন্তু বুঝবা না। দেখো, হি রিডিং এ বুক, হি ইজ রিডিং এ বুক, ইজ এই জন্য কিন্তু আইএনজি ফর্মের ফর্ম চলে আসছে, রিডিং এ বুক। ওকে, এ বুক ইজ বিং রিড বাই হিম, এখানে এই যে বিংটা আনছি কেন, এটাকে বুঝতে পারছো কেন বিংটা আনছি? বাংলার সাথে যে বইটি তার দ্বারা পড়া হয় মানে হওয়া, এই হওয়া কথাটার উত্তর জন্য যেহেতু আমি বাংলা সেন্সে এটা বলে থাকি, এই জন্য আমাদের এখানে বিং, আর যেহেতু কন্টিনিউয়াস ফর্মে হইতেছে মানে পড়া হচ্ছে বইটি তার দ্বারা, তার জন্য আমি এটা কিভাবে বলবো? বাংলাটা চিন্তা করে দেখো, সে একটি বই পড়ছে, তো বইটি তার দ্বারা পড়া হচ্ছে, এই হওয়ার ইংলিশটা কই? এই জন্য এখানে বিংটা চলে আসছে। আর বিং এর পরে এখানে রিড, আমরা জানি যে রিড, তার জন্য এখানে রিডটাই হয়েছে বাই হিম, ভয়েস। আর এই বিংটা আসছে আমাদের ওই হওয়ার জন্য। আর ইজ, ইজ তো এখানে ইজের জন্য। আরো কিছু বিষয় আছে, এই এই যে ওয়াজ ওয়ার, তো তোমরা নেক্সট ক্লাসের আগে একটু এটা একটু রিভাইজ করবা, যে ভয়েস চেঞ্জের কারোর যদি কোনো প্রবলেম থাকে একটু রিভাইজ করবা। আর ভয়েস চেঞ্জের প্রবলেম আই গেস থাকবে না, বিকজ ভয়েস চেঞ্জ এতটাও বেশি কঠিন না, একটা দুইটা টপিক্সে প্রবলেম হয়, বাট ওই একটা দুইটা টপিকটা একটু জটিল থাকে, কারণ আমরা হঠাৎ করে বিং টিং এগুলা মনে থাকে না যে এটা এইটার সাথে বিং হয় ওইটার সাথে এই হয়, তো এটাই মাঝে মাঝে ভুল হয়ে যায়। তারপর আমি দু একটা প্র্যাকটিস দেখি এর মধ্যে আছে কিনা। এইটার অ্যান্সারটা কি হবে বলো তো? এখানে অ্যাক্টিভ করা আছে 4 নাম্বারে, হি উইল ফিনিশ দ্য টাস্ক টুমরো। বডি পার্টটা একটা প্যারা করবা তাসনিম জাহান, জাস্ট একটা প্যারা করবা। দুইটা প্যারা তখনই করবা যখন হচ্ছে কম্পেয়ার কন্ট্রাস্ট এসে আসবে, মানে যেটা বললাম যে অনলাইন ক্লাস ভার্সেস অফলাইন ক্লাস, এই টাইপ আসলে আহ, দুইটা প্যারা করবা, দেন জাস্ট একটা বডি একটা হবে জাস্ট। সিলেক্ট দ্য কারেক্ট, দি টাস্ক উইল বি ফিনিশড বাই হিম টুমরো। ওকে, ইয়েস, উইল, সি নাম্বার ঠিক আছে। এটা বলো তো কি হবে 5 নাম্বার? 5 এর কত? 5 এর কত? ও ভেরি গুড, পারবা আশা করি, কোনো অপশন দেখলে পারা যায়। এটা কত দেখো তো 11 নাম্বারটা। Eleven D, the book was being, ওকে, আচ্ছা ঠিক আছে, আজকে মোটামুটি এখানেই রাখবো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমি অন্য টপিকস নিয়ে কথা বলবো। তোমাদের যদি কোনো টপিকস প্রেফারেন্স থাকে ভয়েসের পাশাপাশি আমাকে জানাবা যে এই টপিক নিয়ে পড়াতে হবে। আর এসে রাইটিং এর উপর তোমাদের টাস্ক দেওয়া হবে, অবশ্যই টাস্কগুলো যারা সিরিয়াস আছো আই হোপ কমপ্লিট করবা, আর যারা সিরিয়াস নেই তাদের কথা ডিফারেন্স।